তবে একের পর এক এইভাবে যদি সাংসদরা চলে যান তাহলে কিন্তু পার্টিকে ধরে রাখা কার্যত অসম্ভব হয়ে পড়বে। কারণ প্রতিনিয়ত, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়াটা কিন্তু একটা বড় ধাক্কা তৃণমূল কংগ্রেসের কাছে। কারণ সংসদীয় রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করে এসছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভাতে, এবং তিনি অত্যন্ত একজন দক্ষ স্ট্র্যাটেজিস্ট মনে করা হয়, এবং তিনি তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের অত্যন্ত ভালো সম্পর্ক, এবং বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতে গিয়ে দিল্লিতে এমন অনেক কন্ট্যাক্টস বা এমন অনেক কাজ সুদীপ বন্দ্যোপাধ্যায় করেছেন যেটা পার্টির পক্ষে ইতিবাচক ছিল, এবং হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ই এমন একটা চেহারা যে হয়তো এই কাজটা করতে পারতেন। কিন্তু এরকম দক্ষ নেতাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছেড়ে দেয় তাহলে আগামী দিনে অবশ্যই একটা বড় সমস্যার মধ্যে পড়বে তৃণমূল কংগ্রেস। এবার দেখো, তাহলে এই যদি বিদ্রোহী ব্লক তৈরি হয় তাহলে সেই ব্লকের নেতৃত্ব দানের মতো একটা ভার হয়তো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতে পারে, যিনি এত বছরের একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। তার হাত ধরে এই নতুন ব্লকও তো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠতে চলেছে। দেখো একেবারেই সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে দেখার হবে যে তারা তৃণমূল, তারা বলছে যেটা মূল বিষয় দাঁড়াচ্ছে যে একদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে ফ্যাকশন তারা বলছেন যে তারা তৃণমূল, তারা আসল তৃণমূল, এবং তারা রাজ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে তারা কাজ করবেন এবং ইতিবাচক অপোজিশনের ভূমিকা তারা পালন করবেন। অন্যদিকে কাকলি ঘোষ দস্তিদারের যে ফ্যাকশন তারা বলছেন যে তারা এনডিএর সাথে কাজ করতে চান, তারা দেশের সাথে কাজ করতে চান। তো সেক্ষেত্রে একটা ফ্যাকশন হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাকশন, যেটা হচ্ছে মাদার তৃণমূল, তারা স্পষ্টত বিজেপির বিরুদ্ধে। আরেক ফ্যাকশন দাঁড়াচ্ছে অ্যাসেম্বলিতে, বিধানসভাতে যেখানে বিধায়করা রয়েছেন, তারা বলছেন তারা আসল তৃণমূল, তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন, মানুষের স্বার্থে লড়াই করবেন তৃণমূল কংগ্রেস হয়ে। আরেকটি ফ্যাকশন হলো সাংসদদের ফ্যাকশন, যেটাতে কাকলি ঘোষ দস্তিদার রয়েছেন, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অন্যান্য বড় নাম রয়েছেন, নেতারা রয়েছেন। তারা বলছেন তারা এনডিএর সাথে কাজ করতে চান এবং দেশের স্বার্থে, মানুষের স্বার্থে কাজ করতে চান। তো সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কাজ করতে চান না বিজেপির সঙ্গে কাজ করতে চান, সেক্ষেত্রে তৃণমূলের কি অবস্থান হবে, কে আসল তৃণমূল এবং তাদের ন্যারেটিভ কি হবে, বিজেপির বিরুদ্ধে, বিজেপির সাথে, এনডিএর সাথে, বিজেপির বিরুদ্ধে, এটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এটা নিয়ে এখনো পর্যন্ত যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। তো আগামী দিনে তৃণমূল কংগ্রেসের ন্যারেটিভ কি হবে, তাদের পলিটিক্যাল লাইন কি হবে, সেটা নিয়ে এখনো বিস্তর একটা অসংলগ্ন একটা উত্তর বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি। তবে একসাথে কে আসল তৃণমূল এবং তাদের পার্টি লাইন কি হবে, তাদের পলিটিক্যাল লাইন কি হবে, সেটা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এখনো পর্যন্ত। বিধানসভায় একরকম কথা বলা শোনা যাচ্ছে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বিদ্রোহী যে শিবির তৈরি করা হয়েছে, বিদ্রোহী শিবিরের নেতা ঘোষণা করা হতে পারে। তো সেক্ষেত্রে যদি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নেতা ঘোষণা করা হয় তাহলে কি বিদ্রোহী শিবিরের ভেতরে একটা কি অসন্তোষকে সৃষ্টি হতে পারে, এমন কি কোনো আশঙ্কা আসছে? দেখো হতেই পারে, কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও কিন্তু অনেক সাংসদদের অনেক রকম মন্তব্য ছিল, তাদের অসন্তোষ ছিল। কাকলি ঘোষ দস্তিদারের আরও খুব স্পষ্ট বক্তব্য এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে শুনেছি যে, কিন্তু আজ কিন্তু কাকলি ঘোষ দস্তিদার কিন্তু খুব স্পষ্টত বলে দেন যে এই যে পুরো দলটা, তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তারা একসাথে কাজ করতে চান, মানুষের জন্য কাজ করতে চান, এবং আমরা সবাই রাজা, রাজার এই রাজার রাজত্বে। তো সেক্ষেত্রে সবাই একসাথে মিলে কাজ করবেন। কিন্তু সংসদীয় রাজনীতিতে তুমি পার্লামেন্টে যখন যাচ্ছ, একটি পার্টিকে রিপ্রেজেন্ট করছো, তখন একটা চিফ হুইপ লাগে, একজন দলনেতা লাগে। তো সেক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় কী রোল থাকবে, সেটাতে কতজনের সম্মতি থাকবে, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং এই গোটা কার্যক্রম যেভাবে গেছে তাতে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে সামিল হবে এটা প্রাথমিকভাবে ধরা হচ্ছিল না, কিন্তু শেষ মুহূর্তে দেখলাম যে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেও সেক্ষেত্রে শিপ জাম্প করলেন, তিনি চলে গেলেন। এবার দেখার যে নয়না বন্দ্যোপাধ্যায় কি বিধানসভাতে এই একইভাবে শিবির বদলাবেন, তিনি কি আবার ঋতব্রতদের সঙ্গে আসবেন, সেটা নিয়েও একটা জোর জল্পনা আছে। তো রাজনৈতিক সমীকরণ যেটা প্রতিনিয়ত বদলাচ্ছে। তো এখন কালকের সেই আজকে মিটিং এবং পরবর্তীকালে কালকে যে পার্লামেন্টে যাওয়ার একটা কথা চলছে, সেই দিকেই নজর রয়েছে সবার, যে কালকে কতজন যায়, কতজনের স্বাক্ষর কালকে জমা পড়ে, সেই নিয়ে এখন জোর জল্পনা চলছে। সেই দিকে কিন্তু আমাদের সবার নজর আছে। তারপর অবশ্যই তুমি আমাদের সঙ্গে থাকো। তবে এই সব কিছুর মধ্যে জল্পনা যখন বাড়ছে, তখন কিন্তু কুণাল ঘোষ তার বক্তব্য কিন্তু একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। এই যে পুরনো যে তৃণমূল বা আদি তৃণমূল বলে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত সাংসদ বিধায়করা রয়ে গেছেন, তাদের অবস্থান, এবং তার মধ্যে সেই যে গোষ্ঠীটা রয়ে গেছে তাদের ভেতরেও যেন ভাঙন ধরেছে।
আর যার মূল কারণ হিসেবে প্রত্যেকেই সামনে নিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আবার আমরা জানি যে অভিষেক ঘনিষ্ঠ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়, তার খোঁজে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কুণাল ঘোষ এ নিয়ে একটা কথা বলেছেন, কি বলেছেন শোনাবো আপনাদের। একদম পরিষ্কার কথা বলছি, সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। আর কি হচ্ছে, সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাব, ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না, এখন সব সুমিতের জন্মদিন, সুমিতের অমুক, এই সব কটা মিলে ওই জায়গাটাকে পুছিয়েছে। আমি মন্তব্য করা, আমি তৃণমূলের সৈনিক। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্টির যত খারাপ দিন থাকুক, যারাই ছেড়ে যাক, আমাকে দল টিকিট দিয়েছিল, আমি দলের টিকিটে জিতে বিধায়ক হয়েছি, আমি বেইমানি করে চলে যেতে পারবো। তারপর সেই যে কথাটা যে আমি বেইমানি করে চলে যেতে পারবো না, একদম কোট অ্যান্ড কোট, তাহলে কিন্তু এই জিনিসটা বুঝিয়ে দিলেন যে যারা চলে গেছে তারা বেইমান, কিন্তু তিনি সে কাজ পারবেন। এবং তোমাকে আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের সঙ্গে যখন তার টেলিফোনিক একটি কনভারসেশন হচ্ছিল, তখন সেখানে কুণাল ঘোষ বলেছিলেন যে দলে যদি সব থেকে বেশি যদি কারোর ক্ষতি হয়ে থাকে তৃণমূলে থেকে, সে হচ্ছে আমি মার খেয়েছি, তারপরেও কিন্তু আমি খারাপ সময় দলকে ছেড়ে যাইনি। দেখো শ্রেয়সী, যদি রাজনীতির কথা বলা হয়, তার রাজনীতি আর একটা নাম হচ্ছে সম্ভাবনা। তো এখানে কোনো সম্ভাবনা কি আমরা উড়িয়ে দিতে পারি না। আজ যে বলছে যে আমি পার্টির সঙ্গে রয়েছি, কাল যে পার্টির সঙ্গে থাকবে না বা থাকবে, এমন কোনো গ্যারান্টি কিন্তু থাকে না। কারণ আমরা সাম্প্রতিককালে যেভাবে আমরা এখানে সাংসদদের দেখেছি যে রাত্রিবেলা মিটিং করেছে, বা বিধায়কদের দেখেছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং করেছেন, পরের দিন সকালে কিন্তু ক্যাম্প পাল্টে ফেলেছেন। তো সেক্ষেত্রে আগামী দিনে কুণাল ঘোষের কী স্ট্যান্ড হবে বা কল্যাণ ব্যানার্জির কী স্ট্যান্ড হবে, এটা কিন্তু আগাম সেই ভবিষ্যৎবাণী করা বা তাদের বক্তব্য শুনে একটা জায়গায় উপনীত হওয়া কিন্তু অত্যন্ত কঠিন। কারণ প্রতিনিয়ত এখানে একটা ডাইনামিক প্রসেস চলছে, প্রতিনিয়ত কোথাও না কোথাও যে রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পাল্টাচ্ছে। তো সেক্ষেত্রে কার কখন কোথায় কি সুবিধা রয়েছে, হঠাৎ করে কার মনে হচ্ছে যে জনগণের জন্য আমরা কাজ করতে চাই না, তাই জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছি, তো এই ধরনের বক্তব্য কিন্তু আমরা বহু নেতাদের থেকে, নেত্রীদের থেকে শুনলাম গত কয়েক সপ্তাহে, যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো, তার সাথে কাজ করব। এবং সায়নী ঘোষ যে ধরনের বক্তব্য নির্বাচনের আগে রেখেছিলেন, তাতে কেউ সেটা শুনে বলবে না যে সে বিক্ষুব্ধ ছিল বা সে কাজ করতে পারছিল না। কিন্তু হঠাৎ করে রাতারাতি মত পাল্টে গেছে, অনেকের বক্তব্য তারা কাজ করতে পারছেন না, সাধারণ মানুষের জন্য কাজ করতে চান। সুস্মিতা দেব, যিনি অত্যন্ত ভোকাল ছিলেন নির্বাচনের পর, যখন পোস্ট পোল ভায়োলেন্স টিম পাঠানো হয়, যেন সদা পরিবর্তনশীল, কখনো কোনো কিছুরই স্থায়িত্ব নেই, সবকিছুই যেন পরিবর্তন হচ্ছে প্রতিটা মুহূর্তে যত দিন এগোচ্ছে। তোমাকে ধন্যবাদ, অবশ্যই তুমি এই পুরো পরিস্থিতির দিকে নজর রাখো। তবে এরই পাশাপাশি আজকের এই দিনটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই দিনে একদিকে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে সিআইডি দপ্তরে তিনি রয়েছেন, তখন আরও একজনকেও ডেকে পাঠানো হয়েছে। কে তিনি? কুণাল ঘোষ। তারও তো আসার সময় হয়ে এলো বলে